সংঘাত সংঘর্ষে আজও উত্তপ্ত হবিগঞ্জ। যাত্রী তোলা নিয়ে দুই অটো চালকের বিবাদ, তুমুল মারামারিতে জড়ালো শত শত মানুষ। দুই ছেলের মাঝে সেনাবাহিনীকে মোটামুটি এখন পরিবেশ স্বাভাবিক আছে। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানো মামলার আসামি ইন্সপেক্টর মাসুদ লাপাত্তা গ্রেপ্তার এড়াতে শরীয়তপুরের কর্মস্থল থেকে গা ঢাকা। এই হত্যার সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলে উনি এখান থেকে পালিয়ে গেছেন। হায়ার লেভেল থেকে তাদেরকে ফোর্স করা হয়েছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার পর এলোমেলো গোটা পরিবার, সন্তান হারানোর শোকে কাতর মা, অন্যের সহায়তায় চলছে সংসার। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল খুলনার দৌলতপুর চুকনগর সড়ক, ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গাড়ি নিয়ে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছি। সারাদিন যে পরিমাণ ধুলা ওড়ে, তাতে দোকানে বসাই কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। হরমোন ওষুধ প্রয়োগে আমের ফলনে বিপর্যয়, বিপাকে পড়েছেন সাতক্ষীরার অনেক বাগানে। তদন্তের আশ্বাস কৃষি বিভাগে। নোয়াখালীতে নদীতে ভাঙছে চর এলাহির আবাদি ভূমি সহ স্থাপনা, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। বিগত 15 বছরে ক্ষতিতে আমাদের যে নদী ভাঙ্গনের কারণে 10,000 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা আসতেছে, এখনো আমরা আতঙ্কের মধ্যে আছি। অসাধু বালু ব্যবসায়ীরা হাজার হাজার বালু ট্যাঙ্কার এখান দিয়ে আসা নামা করতেছে। দ্রুত সময়ের মধ্যে যেন ক্রস ড্যাম নির্মাণ করে আমাদের নদী ভাঙ্গন থেকে আমাদেরকে রক্ষা করে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংঘাত সংঘর্ষ থামছেই না হবিগঞ্জে, তুচ্ছ ঘটনা নিয়েও হচ্ছে তুলকালাম। আজ শহরে যাত্রী তোলা নিয়ে দুই অটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে মারামারিতে জড়ায় দুই এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। সংঘর্ষে ওসি সহ আহত হয়েছেন অন্তত 30 জন। হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা। সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে, যার উত্তাপ ছড়ায় আশেপাশের এলাকাতেও। পুলিশ জানায়, যাত্রী উঠানো নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বহুলা ও শায়েস্তানগর এলাকার দুই অটোরিকশা চালক। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় দুই এলাকার বাসিন্দাদের মাঝে। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। দুই ছেলের মাঝে কথা রয়েছে, এবারে দুইটা ছেলে শায়েস্তানগর দিয়া চাইনিজ কুড়াল লইয়া সহ আনন্দ সহ আইয়া এখানে আক্রমণ করতে চাইছে। টমটম নিয়ে একটা গণ্ডগোল করছে। তাৎক্ষণিকভাবে আমি ওসি ফোন দিচ্ছি, আমিও আহত হয়েছি। এর মধ্যে পুলিশও 5 জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, যোগ দেয় সেনাবাহিনীও। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘণ্টাখানেক ধরে চলা সংঘর্ষে ওসি সহ আহত হন অন্তত 30 জন। চিকিৎসার জন্য তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অটোতে যাত্রী ওঠানামা নিয়ে কে আগে উঠাবে কে পরে উঠাবে, এটা নিয়ে দ্বন্দ্বের পরে 2 গ্রাম মারামারিতে লিপ্ত হয়ে গেছে। বিষয়টা খুবই ছোট, খুবই তুচ্ছ, কিন্তু এটাকে বড় করে ফেলছে স্থানীয় লোকজনরা। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিব। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ছাত্র জনতার আন্দোলনে 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার আসামি পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান 2 সপ্তাহেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি কোথায় আছেন তা বলতে পারছে না কর্মস্থল শরীয়তপুরের পালং থানার কর্মকর্তারা। তবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা বলছেন, ঘটনার সাথে সরাসরি যুক্ত থাকায় গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে আশুলিয়া থানার তৎকালীন পরিদর্শক মাসুদ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তারা। জুলাই অভ্যুত্থানে গুলিতে নিহত 6 জনের মরদেহ একটি ভ্যানে স্তূপকৃত অবস্থায় ঢাকার আশুলিয়া থানার সামনেই আগুন দেয়া হয়। মরদেহ পোড়ানোর বীভৎস এই দৃশ্য প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে।
এই ঘটনায় নিহত সাজ্জাদ হোসেন সজলের মা বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। আসামি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে। সেই মামলার আসামি আশুলিয়া থানার তৎকালীন পরিদর্শক মাসুদুর রহমান বদলি হয়ে গত বছরের 15 ডিসেম্বর শরীয়তপুরের পালং থানায় যোগ দেন। কয়েক মাস দায়িত্ব পালন করলেও গত 24 এপ্রিল থেকে লাপাত্তা মাসুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা বলছেন গ্রেফতার এড়াতেই গা ঢাকা দিয়েছে মাসুদ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এই হত্যার সাথে তিনি জড়িত ছিলেন, এটা যখন তিনি জানতে পেরেছেন যে শরীয়তপুরবাসী জানতে পেরে গেছে, যার ফলে উনি এখান থেকে পালিয়ে গেছেন। তাদের যারা মদতদাতা একবারে হায়ার লেভেল থেকে তাদেরকে ফোর্স করা হয়েছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার বিরোধী অপরাধের জন্য এই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মাসুদ আত্মগোপনে যাওয়ার পর তার স্থানে নতুন এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদেরকে সঠিকভাবে জানিয়ে অনুপস্থিত না, এটা আসলে ওনার কাছ থেকেও আমরা ক্লারিফিকেশন পাচ্ছি না। আমরা এখন প্রতিবেদন দিয়ে তদন্ত করতেছি, কমিটি করা হবে, তারপরেই আমরা বলতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে আগামী 25 মে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রথম দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। সকাল 11টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসানের আদালতে যুক্তিতর্ক কার্যক্রম শেষ হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম জানান, আগামীকাল দ্বিতীয় দিনের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এর আগে সকালে আসামি হিটু শেখ, জায়েদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখকে কঠোর নিরাপত্তায় মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়। গত 6 মার্চ জেলার নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেন। 3টি মেডিকেল সার্টিফিকেট ছিল, 5 জন ডাক্তার মেডিকেল সার্টিফিকেটে স্বাক্ষর করেছিলেন। তারা হুজুর আদালতে ইতিমধ্যে সাক্ষী দিয়ে তাদের মেডিকেল সার্টিফিকেটকে তারা সমর্থন করে বক্তব্য দিয়েছেন এবং মেডিকেল সার্টিফিকেটে তাদের স্বাক্ষর তারা শনাক্ত করেছেন। 4 সন্তানের মা, একটি অঘটন জীবন পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। বলছি মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মা আয়েশা আক্তারের কথা। শিশু সন্তানটির চলে যাওয়ার 2 মাস হতে চলেছে। কেমন আছেন আয়েশা আক্তার? আলিমুজ্জামান উজ্জ্বলকে নিয়ে মাগুরা শ্রীপুরে আসিয়াদের বাড়িতে গিয়েছিলেন সহকর্মী তাজনুর ইসলাম। নাহিদ হোসেনের ক্যামেরায় পরিবারটির কথা জানবো তার কাছ থেকে। কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে, কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে জ্বলে। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নক্ষত্রের রাত নাটকে হাসানের জবানে বলেছিলেন লাইনগুলো। আদরের মেয়ে আসিয়াকে হারানোর পর মা আয়েশা আক্তার ভেতরে ভেতরে সেই কষ্টকেই লালন করে চলেছেন। এক সময় মাগুরার শ্রীপুরের এই বাড়ি ছিল মুখর, ভাই বোনেরা মিলে মাতিয়ে রাখত তাদের মাকে। অথচ এখন সবকিছু কেমন ফাঁকা। 4 সন্তানের জননী আয়েশা আক্তারের সাথে আছেন কেবল 2 জন। আসিয়ার মেজ বোনকে ভর্তি করে দেয়া হয়েছে দূরের একটি আবাসিক মাদ্রাসায়। বাচ্চারাও তো সুস্থ নেই, সুস্থ আছে। এই যে বড় মেয়েটার টেনশন থাকে, ভয় থাকে ওর সবসময় দেহের ভিতর, জোরা যেন কোন সময় এসে আবার আমার মারবে না, এই ভয় বেশি পাই। মানসিক ভারসাম্যহীন আসিয়ার বাবার খোঁজ নেই বেশ কয়েকদিন ধরে। এ যেন আয়েশা আক্তারের দুশ্চিন্তার আরেকটি অধ্যায়। দরিদ্র এই পরিবারটি মানুষের কাছ থেকে যে সহায়তা পেয়েছিলেন তা দিয়ে চলছে সংসার। তবে ভবিষ্যৎ নিয়ে কপালে চিন্তার ভাঁজ আসিয়ার মায়ের। একই সঙ্গে চান মেয়ে হত্যার বিচারও। যেভাবে আসিয়ার মৃত্যু হয়েছে সেভাবে ওর মৃত্যু হবে, যাতে আসিয়ার আত্মাটা শান্তি পায়। এইটুকু হইলে আমার সবচেয়ে বড় চাওয়া, যাতে আর কোনো আসিয়ার মার যাতে বুক খালি না হয়, আর কোনো আসিয়া যাতে নির্যাতনের শিকার না হয়। আসিয়াকে ধর্ষণ আর হত্যার সাথে জড়িতরা আছে কারাগারে। মায়ের বিশ্বাস সর্বোচ্চ শাস্তি হবে অপরাধীদের, শান্তি পাবে আসিয়ার বিদেহী আত্মা। মেম্বারের মারিছিল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা।
কোরবানির ঈদ কেন্দ্র করে চাঁদাবাজি কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা জানানোর অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রমজানের ঈদের সময় হওয়া ভুলগুলো শুধরে এবারের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে ঈদ যাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে রাজধানী ছাড়েন প্রায় কোটি খানেক মানুষ। তাই প্রতিবারই ঈদ আনন্দের সাথে ভোগান্তির শঙ্কা থেকে যায়। তবে মানুষের দুর্ভোগ কমাতে চলতি বছর আগেভাগেই সতর্ক অন্তর্বর্তী সরকার। ঈদ উদযাপনে দেয়া হয়েছে লম্বা ছুটির ঘোষণাও। ঈদের এই যাত্রা নির্বিঘ্ন করতে সকালে বিদ্যুৎ ভবনে হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, সম্মিলিত পরিকল্পনায় কাজ করছে সরকার। চাঁদাবাজি রোধের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যে জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল, তারপরেও সেগুলো এবার আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। বৈঠকে উপস্থিত রেল উপদেষ্টা বলেন, অতিরিক্ত চাপ সামাল দিতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। 5 জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং শুধুমাত্র কোরবানির পশু পরিবহনের জন্য 3টা ক্যাটেল স্পেশাল ট্রেন চালু হবে এবং এই ভিজিলেন্স টিম এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। পশুর হাট যাতে কোনোভাবেই মহাসড়কে না আসে সে বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয় বৈঠক থেকে। মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। ঈদের সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানি করা হচ্ছে, তাই বিদ্যুৎ বিভ্রাট হবে না বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। নতুন এক্সট্রা জ্বালানি আনতেছি যাতে করে এটা অ্যাডজাস্ট করা যায়। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। খুলনার দৌলতপুর থেকে চুকনগর সড়কের দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার, যার অধিকাংশই ঝুঁকিপূর্ণ। ভাঙা সড়কে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সড়কে চলাচলকারীদের। খুলনার দৌলতপুর থেকে চুকনগর সড়কের বেশিরভাগ অংশই এমন খানাখন্দে ভরা। বছরের পর বছর পার হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। উঁচু নিচু তো আছেই, কোথাও কোথাও ইট সুরকি উঠে সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এতে চলাচলকারী যানবাহনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি বাড়ছে রক্ষণাবেক্ষণ খরচ। ভাঙা সড়কে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। গাড়ির ড্যামারেজ দিতে মহাজনের সব শেষ। গাড়ির পিছনে এক্সট্রা প্রতি মাসে অন্তত 5000 টাকা বেশি খরচ হচ্ছে। অনেক গাড়ি নিয়ে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টে মুখোমুখি হচ্ছি। ভাঙা রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পথচারীদের। রেহাই মেলে না রোগী কিংবা স্বজনদেরও। বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। সমস্যায় সড়কের পাশে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরাও। বৃষ্টিতে পানি বেঁধে যায়, মাছাড়িদের মতন হয়ে যায়। প্রেগনেন্টকে নিয়ে আমাদের যেভাবে যাওয়া উচিত সেভাবে যেতে পারি না, তাদের অনেক কষ্ট হয়। একটা রোগী সময় মতন নিয়ে আমরা পৌঁছতে পারতেছি না। অসুস্থ মানুষ যেরকম একটু গাড়িতে তাড়াতাড়ি নিয়ে যাবে ডাক্তারের কাছে, তাতেও সমস্যা হচ্ছে। সারাদিন যে পরিমাণ ধুলা ওড়ে তাতে দোকানে বসাই কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। রাস্তার পরিস্থিতি যখন এতটাই দুর্বিষহ, তখন ক্যামেরার সামনে কথাই বলতে চান না সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা। যমুনা টেলিভিশনের ক্যামেরা বন্ধের অনুরোধ জানান তিনি। বক্তব্য দিতে পারবো না, এটা হলো বক্তব্য। আর যদি অন্য কোনো প্রশ্ন না থাকে ক্যামেরা মনে হয় বন্ধ করাটা ভালো। চুকনগর রাস্তা খারাপই, কিন্তু আসলে বক্তব্য দিতে গিয়ে যদি নিজের ইয়েটা নষ্ট হয় সেটা আসলে তেমন ভালো লাগে না। খুলনা থেকে চুকনগর পর্যন্ত প্রায় 30 কিলোমিটার সড়ক দিয়ে যাতায়াত করে ডুমুরিয়া, ফুলতলা ছাড়াও যশোর, মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার কয়েক লাখ মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে শহরের পায়রা চত্বরে গণস্বাক্ষর ও মানববন্ধনের আয়োজন করে ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ। বক্তারা বলেন, ঢাকা থেকে মাগুরা পর্যন্ত রেল লাইনের কাজ শুরু হয়েছে। সেখান থেকে যশোরের সাথে সংযুক্ত হয়ে খুলনা যাবে রেলপথ। এর সাথে কয়েক কিলোমিটার সংযোগ স্থাপন করলেই ঝিনাইদহ মূল শহরের সাথে রেল লাইন সংযোগ দেওয়া সম্ভব। এ সময় মাগুরা হয়ে ঝিনাইদহ শহর এবং যশোরের সাথে রেল লাইনের সংযোগ স্থাপনের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
গত কয়েকদিনে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও শেরপুরের নাকোগাঁও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি চালু রয়েছে। প্রতিদিনই আসছে কিছু কিছু চালান। তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরেও এই পথে যাত্রী পারাপার বন্ধ রেখেছে বিএসএফ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর বছর জুড়ে ভারত থেকে আমদানি হয় কয়লা, পাথর সহ বিভিন্ন পণ্য। বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, লুঙ্গি, মশারি সহ নানা পণ্য। গত কয়েকদিনে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও কিছু কিছু পণ্য আসছে বর্ডার ক্রস করে। তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরেও এই পথে কোনো যাত্রী পারাপার হতে দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন সহ শ্রমিকদের প্রতিদিনকার কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। নাকগাঁও স্থলবন্দরে কোনো সমস্যা, কোনো নেই, মাল লোড আনলোড সবই ঠিক মতো হইতেছে, কোনো ধরনের কোনো সমস্যা। এখানে মোটামুটি গাড়ি আসতেছে যাইতেছে, এখানে কোনো প্রবলেম নাই, এমনিতে কোনো ঝামেলা নাই। তবে যাত্রী পারাপার বন্ধ থাকায় ব্যবসায়ীরা ভারতে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী না আনতে পারায় আমদানিতে তৈরি হয়েছে কিছুটা ধীরগতি। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা বন্ধ হলে এসব অবস্থা স্বাভাবিক হবে বলে আশা বন্দর কর্মকর্তাদের। স্বাভাবিক গতিতে কাজ চলছে বাংলাদেশ থেকে, অথচ বিএসএফ রিসিভ করছে না যাত্রী। আমদানি রপ্তানি বর্তমানে কোনো সমস্যা নাই, ধীরগতিতে হলেও চলছে। চলমান সকল উত্তেজনাকর পরিস্থিতি বন্ধ হয়ে স্বাভাবিক হবে বন্দরের সার্বিক কার্যক্রম, এমনটাই আশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন আবেদন নামঞ্জুরের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন ও ডিভিশন আবেদন করা হয়। আইভির আইনজীবীরা জানান, জুলাই আন্দোলন চলাকালীন আইভি কখনোই মাঠে নামেননি। শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেয়া হলেও আইভিকে গ্রেপ্তারে আপত্তি জানান তারা। পরে আদালত আইভির জামিন নামঞ্জুর করেন। তবে ডিভিশনের বিষয়ে একমত হন। গত বৃহস্পতিবার রাতে সেলিনা হায়াত আইভির বাড়িতে অভিযানে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠান। বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার অফিস দখলের প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। সকালে শহরের মাইজদি শিল্পকলা একাডেমি সংলগ্ন সড়কে হামলার ঘটনা ঘটে। আহত অভি চক্রবর্তী জানান, 30 এপ্রিল সন্ধ্যায় মাইজদি টাউন হল মোড়ে তাদের সাম্যবাদী আন্দোলনের অফিসে তালা দেয় জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল ও তার লোকজন। এই ঘটনার প্রতিবাদ জানাতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীরা নোয়াখালী প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে বিএনপি নেতা আপেলের লোকজন হামলা চালায়। ব্যানার ফেস্টুন কেড়ে নেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি সদস্য আব্দুল মোতালেব আপেল। তার দাবি, সাম্যবাদী আন্দোলনের নেতা তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের 2টি কক্ষ ভাড়া না দিয়ে দখল করে রেখেছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান। তিনি জানান, মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা নিহতের ঘটনায় একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সোনারগাঁ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক সমমান করার এক দফা দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে রংপুর, বরিশাল, পটুয়াখালী সহ কয়েক জেলায় সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। বলেন, ইন্টারের পর প্রায় 3 বছর একাডেমিক পড়াশোনা শেষে 6 মাস ট্রেনিং এর পর তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় এইচএসসি সমমানের, যা নেহাতি বৈষম্য। রংপুরে দাবি মেনে নেওয়া না হলে আগামী 16 তারিখ নার্সিং এর ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাকি জায়গাতেও।
6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জনের পর কৃষি অনুষদ ছাত্র সমিতি থেকে মিছিল বের করা হয়। ক্যাম্পাসের সব প্রধান সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে মিছিলটি শেষ হয়। এ সময় শ্রেণী কার্যক্রম বন্ধের ঘোষণা করেন বিক্ষোভকারীরা। দাবি বাস্তবায়নে স্লোগান দেন শিক্ষার্থীরা। আগামীকাল বিকেলে 6 দফা দাবি নিয়ে কৃষি সচিবের সাথে বৈঠকের কথা জানান তারা। সমাবেশে স্নাতক কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন, 10ম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কৃষি গ্রাজুয়েটদের আবেদনের সুযোগ সহ 6টি দাবি তুলে ধরেন তারা। সাতক্ষীরায় বিপাকে পড়েছেন আম চাষিরা। অভিযোগ, সিনজেন্টার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়েছেন তারা। হরমোন ওষুধ কাল্টার প্রয়োগে ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। সংশ্লিষ্টরা দায় চাপাচ্ছেন চাষিদের উপর। তদন্তের আশ্বাস কৃষি বিভাগের। ফেসবুকে চটকদার এমন বিজ্ঞাপন সিনজেন্টার, তাতে আকৃষ্ট সাতক্ষীরার অনেক আম চাষি দেখতে চায় মাঠ পর্যায়ের চিত্র। সাতক্ষীরা পৌরসভার পার্কুকরালি এলাকার কবিরুল ইসলাম তার দাবি, ডিলারের পরামর্শে ব্যবহার করেছেন সিনজেন্টার হরমোন ঔষধ কাল্টার। কেমন ফলন পেয়েছে তিনি? যারা ডিলার তাদের কাছ থেকে নিয়ে সেই আমাকে আশ্বাস দিয়েছে। তো আমি সেই তার কথার মতো পরিপ্রেক্ষিতে আমি এইটা ব্যবহার করি। বাগানে ব্যবহার করার পরে এখন দেখছেন আপনারা আমার এই 8 লক্ষ টাকার বাগানে 8,000 টাকার আম নাই। সদর উপজেলার ঘুটেরডাঙ্গি এলাকার শফিকুল ইসলাম গেল 2 বছর বিদেশ গেছে তার বাগানের আম। এবার ফলনে বিপর্যয়। আরও অনেকের একই অবস্থা। এজন্য সিনজেন্টাকে দায়ী করছেন তারা। যার মাধ্যমে নিই দোকানদার, ওনার কাছ থেকে বলার পরে উনি বললো যে কোম্পানি তো ভালো, কোম্পানি তো অনেক বড় কোম্পানি। সেই বিশ্বাসে কাল্টার ব্যবহার করেছি। এই কাল্টার ব্যবহার করার কারণে এই পুরো বাগানটা, আমার এই প্রায় 3 লক্ষ টাকার বাগান পুরোটাই নীল। যেটা গাছের উপকারিতা হয়, আমাদের সন্দেহ যে কেমিক্যালটা হচ্ছে কম দিয়েছে বা দেয়নি। কোম্পানির অফিসারদেরকেও আমরা জানাইছি অনেকবার। এখন অফিসাররা আমাকে আশ্বাস দেয় যে আমরা আজকে না কালকে না পরশুদিন, একভাবে আমাকে 8-10 বার ডেট দিছে। আমি চাষিদেরকেও সেভাবে বলেছি, তারা আসতেছে না। চাষিরা বলছেন, কোম্পানির পরামর্শ গাছে মুকুল আসার 90 দিন আগে পরিমাণ মতো প্রয়োগ করতে হবে কাল্টার, দিতে হবে 2 বার, তাহলে ফলন নিশ্চিত। সাতক্ষীরার যে সকল চাষিরা এই নিশ্চয়তার ফাঁদে পড়েছেন তারা নিঃস্ব। সম্প্রতি ভুক্তভোগী শফিকুলের বাগান পরিদর্শন করেন সিনজেন্টার 3 প্রতিনিধি। ঘটনাস্থলে যায় যমুনা টেলিভিশন। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কেউ। তারা দায়ী চাপাচ্ছেন চাষিদের উপর। আপনার মাল নিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত, সেটা কোম্পানি দেখবে কি করা যায়, সেজন্য তো হয়েছে। আপনিও তো বাগানে দেখলেন, কি বলবেন আপনি? বলইনি, এটা দেখলাম। কৃষি বিভাগ বলছে, ভালো পরিচর্যা করলে গাছ স্বাভাবিক নিয়মেই ফলন দিবে, দরকার নেই হরমোন প্রয়োগের। গাছের যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় যদি আমরা রাখতে পারি তাহলে আমার গাছগুলো দীর্ঘস্থায়ী হবে। তো কৃষি বিভাগের পক্ষ থেকে এই ধরনের কোনো হরমোন প্রয়োগ করার পরামর্শ আমরা কখনোই দিই না। বাগান চাষিদের ক্ষতি হলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আগামী 22 মে থেকে নওগাঁয় চলতি মৌসুমের পাকা আম সংগ্রহ শুরু হবে। শুরুতেই আছি বা স্থানীয় জাত এবং পর্যায়ক্রমে 30 মে গোপালভোগ ও ক্ষীরসাপাত সংগ্রহ করা হবে। নির্ধারিত দিনের আগে কোনো বাগানে আম পাকলে স্থানীয় কৃষি অফিসের প্রত্যয়ন সাপেক্ষে সংগ্রহ করার অনুমতি মিলবে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দিনপঞ্জি নির্ধারণ করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 2 জুন থেকে হিমসাগর, 5 জুন থেকে নাগফজলি, 10 জুন থেকে হাড়িভাঙা, 18 জুন থেকে আম্রপালি এবং 25 জুন থেকে সংগ্রহ হবে বেনানা ম্যাঙ্গো। 10 জুলাই থেকে বাড়ি 4, গৌরমতি, আশিনা জাতের আম সংগ্রহ করা হবে। জানানো হয়, চলতি মৌসুমে জেলায় 30,300 হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে। ফলনের লক্ষ্যমাত্রা 3,80,000 টন। এর মধ্যে আম্রপালি সবচেয়ে বেশি। জেলা থেকে এবছর প্রায় 4,000 কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে। পাকা আম সংগ্রহ ও বাজারজাতের বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানান কর্মকর্তারা। আম চাষি আছেন, কিন্তু আমাদের গড় উৎপাদন পার হেক্টরে প্রায় 12.5 মেট্রিক টন। সেই অনুযায়ী আমাদের প্রায় 3,86,000 মেট্রিক টন আম উৎপাদন হবে। বাগানের মালিকদের
এই নির্ধারিত তারিখের পূর্বেই আম কর্তন করার প্রয়োজন পড়ে তখন তারা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের সমন্বয়ে একটা যৌথ তদন্তের ভিত্তিতে এবং সরেজমিনের পরিদর্শনের ভিত্তিতে তারা একটা প্রত্যয় দেবে, সেই প্রত্যয় নিয়ে সেই আম হারভেস্টিং করে বাজারজাত করা যাবে। বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছে ময়মনসিংহের একটি পোশাক কারখানার শ্রমিক। দুপুরে ভালুকার কাঠালি পল্লী বিদ্যুৎ এলাকায় কর্মসূচি পালন করেন রোর ফ্যাশন লিমিটেডের প্রায় ১,৫০০ শ্রমিক। তাদের অভিযোগ, ফেব্রুয়ারি আর মার্চ মাসের বকেয়া বেতন এবং ঈদ উল ফিতরের বোনাস সহ সব পাওনা টাকা গতকাল দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেনি মালিকপক্ষ। এরপর থেকে পাওয়া যাচ্ছে না কর্তৃপক্ষের কাউকে। এতে ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় 4 লেন মহাসড়কে যান চলাচল। যানজট ছড়িয়ে পড়ে প্রায় ৩০ কিলোমিটার এলাকায়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণার প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। গেল কদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে গাজীপুরে। সকাল 9টার পর থেকে শ্রীপুর সহ আশপাশের বিভিন্ন স্থানে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। পরে হঠাৎই বইতে শুরু করে দমকা হাওয়া। আকাশ মেঘলা হয়ে শুরু হয় মুষলধারে বর্ষণ। এর আগে কদিন সূর্যের প্রখরতায় হাঁসফাঁস অবস্থা ছিল সবার। এখন বৃষ্টিপাতের পর সহনীয় হয়ে এসেছে তাপমাত্রার পারদ। এতে জনমনে প্রশান্তি ফিরেছে। তবে এই বৃষ্টিতে কিছুটা বিপাকেও পড়তে হয়েছে পথচারী, খেটে খাওয়া মানুষদের। নোয়াখালীতে নদী ভাঙনে বিলীন হচ্ছে চর এলাহির আবাদি ভূমি সহ একের পর এক স্থাপনা। সহায় সম্বল হারানোর শঙ্কায় স্থানীয়রা। অবৈধভাবে বালু উত্তোলন এবং বাঁধ নির্মাণ না করাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। বর্ষার আগেই ভাঙছে 2 তীর। অস্তিত্ব সংকটে চর এলাহি ইউনিয়নের মানুষ তাই বাঁধের দাবিতে জড়ো হয়েছেন নদীর তীরেই। বামনী, ফেনী আর মেঘনা 3 নদীর মোহনায় এই চরের অবস্থান। নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই ভূখণ্ডে বিলীন সাইক্লোন শেল্টার, বেড়িবাঁধ, স্কুল, ধর্মীয় স্থাপনা আর ফসলি জমি। মানচিত্র থেকে হারিয়েছে চর বালুয়া, গুচ্ছাগ্রাম, চর মজিব সহ 15টি গ্রাম। বিগত 15 বছরে ক্ষতিতে আমাদের যে নদী ভাঙ্গনের কারণে 10,000 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 8,000-এর অধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অন্তত এক্ষেত্রে 1.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা আসতেছে যে এখনো আমরা আতঙ্কের মধ্যে আছি। বাড়িঘর সব ভাঙি চলে গেছে, এখনো যেখানে আছি এখানেও ভাঙি চলে যাইতেছে। তাদের অভিযোগ, নির্মিত বামনী রেগুলেটর বন্ধ করে রাখা, বাঁধ নির্মাণ না করা, বালুবাহী নৌযানের ঢেউয়ের আঘাতে তীব্র হচ্ছে ভাঙন। দ্রুত ক্রস ড্যাম নির্মাণের দাবি তাদের। অসাধু বালু ব্যবসায়ীরা হাজার হাজার বালু ট্যাঙ্কার এখান দিয়ে আসা নামা করতেছে। বালু ট্রলারের ঢেউর কারণে, লোনা পানির কারণে আমাদের এই নদী দিন দিন বড় হয়ে আমাদের সরেলাই বিলীন হওয়ার উপক্রম করতেছে। বাসীর পক্ষ থেকে দাবি করছি দ্রুত সময়ের মধ্যে যেন ক্রস ড্যাম নির্মাণ করে আমাদের নদী ভাঙন থেকে আমাদেরকে রক্ষা করে। পানি উন্নয়ন বোর্ডে দায়িত্বরত কর্মকর্তা বলছেন, নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মানে ভাঙন রয়েছে সেগুলোকে যাতে করে জরুরি ভিত্তিতে রেগুলেটর রক্ষা সহ সার্বিক পরিস্থিতি যাতে করে অনুকূলে রাখা যায় সেই বিষয়ে আমরা বাজেট বরাদ্দ চেয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চাহিদা পূরণ করছি। এরই মধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে কয়েকটি ওয়ার্ড। আসন্ন বর্ষায় কি হয় সেই আতঙ্কে নদী তীরবর্তী মানুষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।